প্রিয় শিক্ষার্থী, সবাইকে আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে আছি বরাবরের মতো বিশ্বজিৎ স্যার। আজকে আমি তোমাদেরকে দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি সুন্দর কবিতা পড়ে তার ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমাদের আজকের কবিতা তাহারই পড়ে মনে, লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামালের ব্যক্তি জীবনের দুঃখ ভারাক্রান্ত এক অবস্থা আমরা এই কবিতায় লক্ষ্য করব। আমাদের আজকের কবি 1911 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1999 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আমরা কবির জন্ম মৃত্যু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা না করে সরাসরি আমরা কবিতায় চলে যাব। তো কবিতা পাঠের পূর্বে আমি কবিতার প্রেক্ষাপটটা একটু তোমাদের সামনে বলতে চাই। আমাদের কবি এখানে যে কথোপকথন হয়েছে তা এক কবি ভক্তের সঙ্গে কবি। আমাদের এই কবি ভক্ত কবিকে সবসময়ের জন্য ফলো করে। আমার কবি সুফিয়া কামাল বাংলার যে 6টি ঋতু তার সব থেকে যে শ্রেষ্ঠ ঋতু বসন্ত, যখন প্রকৃতিতে বসন্ত আসে তখন প্রকৃতি এক অপরূপ সাজে সেজে ওঠে। আর এই সাজ যেন কবির ভিতরেও এক অন্য রকমের উন্মাদনা সৃষ্টি করে, যা কবি ভক্ত প্রত্যেকবার প্রত্যক্ষ করে। কিন্তু এবার হঠাৎ কবি ভক্ত দেখছে কবির ভিতরে কোন রকমের উন্মাদনা নেই। বসন্তকে নিয়ে তার সেই আগের ভাবনাটা এবার যেন কবি ভক্ত দেখতে পাচ্ছে না। তখন কবি ভক্ত কবিকে যে সমস্ত প্রশ্ন করেছে তার উত্তরে কবি যে টেকনিক্যালি যে উত্তর দিয়েছে সেটাই মূলত আজকের এই কবিতার মূল কথোপকথনে আমরা দেখতে পাবো। মূলত এই আমাদের সুফিয়া কামাল শেষ পর্যন্ত এই কবিতায় স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আসলে প্রকৃতির বসন্ত তার মনে আর কোন রকমের প্রভাব ফেলছে না। কারণ এই যে আমাদের আজকের কবি আমাদের সুফিয়া কামাল, তিনি যে কবি হয়ে উঠেছিলেন, তার কবি হয়ে ওঠায় যাকে তিনি নিজের কাছে পেয়েছিলেন তার স্বামী সৈয়দ নেহাল হোসেন। সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে তার জীবনে এক ছেদ ঘটে। তার স্বাভাবিক যে কর্ম ক্ষমতা, তার স্বাভাবিক যে চলা, সেই জায়গায় একটা ছেদ ঘটে। আমার এই কবিতায় শেষ দিকে এসে সুফিয়া কামাল সেই বিষয়টা কবি ভক্তের কাছে স্বীকার করতে বাধ্য হয়েছে। তো আমরা আজকে দেখি আসলে কবি ভক্ত এবং কবির ভিতরে এই কবিতায় কোন ধরনের কথা এখানে হয়েছিল, আর সেটাই হচ্ছে আমাদের এই আজকের কবিতার মূল বিষয়। তো ঠিক আছে, আমি এই কবিতাটি পড়ার আগে আমি এই কবিতার কিছু শব্দ তোমাদের সুবিধার্থে বোর্ডে লিখেছি। আমি শব্দগুলোকে একটু তোমাদেরকে দেখাতে চাই। যেমন অলক, দৃষ্টির অগোচরে; মাধবী, বাসন্তী লতা; কুহেলি, কুয়াশা; উত্তরী, চাদর; পাথার, সমুদ্র; অর্ঘ্য বিচরণ, উপহার, রচনা বা অঞ্জলি দেওয়া; লভেনি, লাভ করেনি; ঋতুর রাজন, ঋতুরাজের সোয়া; মাঘের সন্ন্যাসী, এখানে আমরা সন্ন্যাসী শব্দটা অন্যভাবে জানি, এখানে মাঘের সন্ন্যাসী শীত; উন্মনা, অন্য মনস্ক; বরিয়া, বরণ করে। এই কবিতাটা এমন কোন কঠিন শব্দ আমরা দেখি নাই সুফিয়া কামাল ব্যবহার করেছেন যা আমাদের বুঝতে কষ্ট হবে। তারপরেও যে শব্দগুলো আমি এখানে লিখেছি, কবিতাটা যখন পড়বো আমি বিশ্বাস করি এই শব্দগুলো আমাদেরকে কবিতার অর্থ বুঝতে, পংক্তি বুঝতে অবশ্যই সুবিধা আমাদেরকে দিবে। তো ঠিক আছে, আমরা এখন আমাদের যে কবিতা সেই কবিতাটি পড়ি। সবাই আমার এই কবিতার লাইনের অর্থাৎ পংক্তির যে ব্যাখ্যা সবাই মনোযোগ সহকারে শুনলে আমি বিশ্বাস করি এই কবিতা বুঝতে কারো কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয়। আমি আবারও বলি, এই কবিতাটাই মূলত কবির সঙ্গে কবি ভক্তের কথোপকথন হচ্ছে, অর্থাৎ তার এক ভক্ত কবিকে সবসময়ের জন্য ফলো করে। আজকে কবির ভিতরে কোন রকমের পরিবর্তন লক্ষ্য করে সে যেন কবির কাছে কিছু জিজ্ঞাসা করেছে, তার এই পরিবর্তনের পিছনে কারণ কি, হেতু কি। তো ঠিক আছে, আমি কবিতাটি পড়ি। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়? ধরা কথার অর্থ পৃথিবী। আমার কবি ভক্ত প্রথম চরণে কবির কাছে জিজ্ঞাসা করছে,
হে কবি, তুমি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, প্রকৃতিতে যে ফাগুন এসেছে, অর্থাৎ ফাল্গুন মাস যখন, তখন প্রকৃতিতে বসন্ত আসে। আর এই জিনিসটা যখন কবি ভক্ত প্রত্যক্ষ করেছে, তখন কবি যেন নীরব। এজন্য কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করেছে, হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, অর্থাৎ তুমি আজ নীরব কেন? পৃথিবীতে, ধরণীতে যে ফাগুন এসেছে। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। বসন্তে বরিয়া, বরিয়া কথার অর্থ হচ্ছে বরণ করে নেওয়া। তুমি লবে নাকি তব বন্দনায়, লবে নাকি নেবে নাকি, তব বন্ধনায় তোমার বন্দনায়, তোমার গুণগানের মাধ্যমে। তার মানে কবি ভক্ত কবির কাছে জিজ্ঞাসা করছে, প্রকৃতিতে বসন্ত এসেছে, ফাগুন এসেছে, পৃথিবীতে এই ফাগুন আসলে তুমি প্রতিবার বসন্তকে বরণ করে নাও, এবার কি তুমি তোমার বন্দনা গীতির মাধ্যমে বসন্তকে বরণ করে নেবে না? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণা দুয়ার গেছে খুলি। কবি ভক্তের প্রশ্নের উত্তরে কবি যেন স্নিগ্ধ আঁখি তুলে আমার কবি ভক্তের দিকে তাকিয়ে কি বলছে? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, তার চোখ তুলে কবি ভক্তের দিকে বলছে, দক্ষিণা দুয়ার গেছে খুলি। অর্থাৎ এই দক্ষিণা দুয়ার বলতে এখানে বোঝানো হচ্ছে ফাগুনে দক্ষিণা বাতাস বয়। আমার কবি ভক্তের প্রশ্ন ছিল, তুমি কি বসন্তকে বরণ করে নেবে না? এই প্রশ্ন শুনে আমার কবি ভক্তের কাছে জিজ্ঞাসা করছে, দক্ষিণা দুয়ার অর্থাৎ দক্ষিণা বাতাস কি বয়ে যাচ্ছে? অর্থাৎ দক্ষিণা বাতাস বয় বসন্ত আসলে, এবার সেই বাতাস কি বয়ে যাচ্ছে? বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? অর্থাৎ বসন্তে বাতাবি লেবুর ফুল ফোটে। কবি ভক্ত যখন কবিকে আসলে বসন্তের আগমন বার্তা জানান দিয়ে তাকে বন্দনা গীতির মাধ্যমে বরণ করে নেওয়ার অনুরোধ করেছে, তখন কবি ভক্তকে কবি কিছু প্রশ্ন করছে। তার আর একটা প্রশ্ন হচ্ছে, সে কবি ভক্তের কাছে জিজ্ঞাসা করেছে, বাতাবি লেবুর ফুল ফুটেছে? কারণ বসন্ত আসলে বাতাবি লেবুর ফুল ফোটে। ফুটেছে কি আমের মুকুল? অর্থাৎ আমরা যাকে আমের বোল বলি, অর্থাৎ বড় আম ধরার আগে যে মুকুল হয় গাছে, এই বসন্তের আগমনের সাথে সাথে আমের মুকুল ধরতে থাকে। তো আমার কবি ভক্তের কাছে জিজ্ঞাসা করছে যে আমের মুকুল কি ফুটেছে? দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। সমীর কথার অর্থ বাতাস, অর্থাৎ বাতাবি লেবুর ফুল ফোটে বসন্তে, আমের মুকুল ফোটে বসন্তে। এই যে ফুলের ঘ্রাণ, দক্ষিণা সমীর যেন এই ফুলের ঘ্রাণে ভরে যায়। তাই কবি ভক্তের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা এই ফুলগুলো কি ফুটেছে? আর এই ফুলের গন্ধে দক্ষিণা সমীর, দক্ষিণা বাতাস কি অধীর আকুলে, মানে এমনটা এখানে বোঝাচ্ছে যে অধীর ভাবে যেন মুগ্ধ হয়ে গেছে এই দক্ষিণা সমীর আমার আমের মুকুলের ঘ্রাণ এবং বাতাবি লেবুর ফুলের যে ঘ্রাণ, তাতে এই বাতাস কি ভরে গেছে? এটা ছিল আমার কবি ভক্তকে জিজ্ঞাসা করেছিল। উত্তরে কবি ভক্ত কি বলছে? এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি। অর্থাৎ কবি ভক্ত কবিকে উত্তর দিচ্ছে, তুমি এখনো দেখো নাই? আমি কবিকে বললাম, তুমি আজকে এত অন্যমনস্ক কেন? তাই কবি ভক্ত এখানে কথাটা এইভাবে বলেছে, এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি। তুমি এখনো দেখো নাই? আমি কবিকে বললাম, তুমি আজ কেন এত অন্যমনস্ক। কোথা তব নব পুষ্প সাজ, কোথা তব নব পুষ্প সাজ, পুষ্প সাজ ফুলের সাজ, কোথা মানে কোথায়, তব মানে তোমার, কোথায় তোমার সেই নতুন ফুলের সাজ। অর্থাৎ কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করছে, তুমি এখনো দেখোনি প্রকৃতিতে বসন্ত এসেছে, তোমার সেই নতুন ফুলের সাজ কোথায়? কহিল সে সুদূরে চাহিয়া, অলকের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। অলক দৃষ্টির অগোচরে আমার কবিকে যখন কবি ভক্ত বলছে প্রকৃতিতে বসন্ত আসছে, তুমি কি এখনো তা দেখো নাই? তখন কবিতার কাছে এসে কি বলছে? কহিল সে সুদূরে চাহিয়া, কেমন জানি দূরে তাকিয়ে একটু বিষণ্ণ হয়ে, কারণ তার স্বামী তাকে একা করে পরপারে পাড়ি জমিয়েছে,
তার ভিতরে এক বিষণ্ণতা কিন্তু কাজ করছে। যখন কবি ভক্ত তার পিছনের এই যে নীরব থাকার কারণ জানতে চেয়েছে, হঠাৎ করে তার স্বামীর কথা মনে পড়ছে, তাই সে কেমন জানি সুদূরে হারিয়ে গেছে। কহিল সে সুদূরে চাহিয়া, অলোকের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। আগমনী গান মানে কোনো কিছু আসার যে পূর্বাভাস। কবি একটু হলেও অন্যমনস্ক হয়ে সুদূরে চেয়ে বলছে, আচ্ছা বসন্ত আসার আগে যে ডালা সাজিয়ে আসে রূপ সৌন্দর্যের, প্রকৃতির ভিতরে এক অন্য রকমের মাত্রা আমরা দেখতে পাই, এবার কি সেই তরি বেয়ে সেই ডালা সাজিয়ে বসন্ত এসেছে? আসলে তার আসার আগে তো আমি একটা আগমনী বার্তা শুনি, এবার কি সেই বার্তা সে দিয়ে এসেছে? কবি ভক্তের কাছে এভাবেই জিজ্ঞাসা করেছে। দেখেছে কি সে আমারে? অর্থাৎ কবির কেন জানি মনে হচ্ছে প্রতিবার বসন্ত আসে যখন কবিকে সে জানান দিয়ে আসে, এবার সে সেটা শুনতে পায় নাই। তাই কবি ভক্তের কথার উত্তরে একবার সে বলছে, আচ্ছা আমাকে কি বসন্ত ডেকেছে? শুনি নাই রাখি নাই সন্ধান, শুনি নাই রাখিনি সন্ধান। অর্থাৎ কবি আবার পরক্ষণে বলছে, কই আমি তো তা শুনি নাই, আমি তার কোনো খবর এবার রাখিনি। তখন আমার কবি ভক্ত কি বলছে, যে কবি বসন্তের আগমনের কোনো খবর এবার রাখে নাই, তার ভিতরে অন্যরকমের একটা পরিবর্তন কেন জানি আমি দেখতে পাচ্ছি। তখন সে কবিকে বলছে, কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজও গীতি। তখন কবি ভক্ত কবিকে বলছে, ওগো কবি তুমি রচনা করো না আজও সেই বসন্ত গীতি। অর্থাৎ প্রত্যেকবার কবি কিন্তু বসন্তের আগমনের আগে বসন্তকে নিয়ে বসন্ত গান রচনা করে। এখন আমরা কবি ভক্তের কাছে আবার সেই আকুতিটা শুনতে পাচ্ছি। কবির কাছে সে বলছে, কহিলাম ওগো কবি, বললাম হে কবি, রচিয়া লহনা আজও গীতি, তুমি রচনা করো না আজও সেই বসন্তের গান। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি। তোমার প্রত্যেকবার তোমার ভিতরে আমি দেখি বসন্তের আগমনের শুরুতে তোমার ভিতরে বসন্ত বন্দনা আমি শুনতে পাই, এবারও তোমার কণ্ঠে আমি বসন্ত গীতি শুনতে পাই। এটা আমি তোমার কাছে করজোড়ে মিনতি করছি, তোমার কাছে আমার আকুতি, তুমি আবারও সেই বসন্ত গীতি তুমি রচনা করো। তোমার কণ্ঠে আমি সেই বসন্ত গীতি শুনতে চাই, এটা তোমার কাছে আমার আকুতি মিনতি। যখন কিনা কবি ভক্ত কবির কাছে এভাবে মিনতি করছে, তখন কবি উত্তরে কি বলছে, কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে। কবি ভক্তের চাওয়া ছিল বসন্ত গীতি, কবি এবারও তুমি তোমার কণ্ঠে ধারণ করো, আমি তোমার কাছে মিনতি করছি, তুমি তোমার কণ্ঠে বসন্তের যে গান প্রতিবার তুমি গেয়ে থাকো, এবারও তুমি সেটা গাও। তখন কবি তার উত্তরে কি বলছেন, কহিল সে মৃদু মধু স্বরে। তখন খুব মৃদু স্বরে কবি ভক্তকে উত্তর দিচ্ছে কি, নাই হলো না হোক এবারে, আমারে গাইতে গান বসন্তেরে আনিতে বলিয়া, রহেনি সে ভোলেনি তো এসেছে তা ফাগুন সরিয়া। খুব সুন্দর একটা লাইন, সবাই খেয়াল করবেন। এখানে বলা হচ্ছে কবি খুব মৃদু স্বরে বলছে, এবার নাইবা আমি বসন্তকে বরণ করার জন্য গান গাইলাম। অর্থাৎ প্রত্যেকবার তো আমি বসন্তকে বরণ করার জন্য গান গাই, এবার নাই আমি সে গান গাইলাম। আমার এই গাইতে গান বসন্তেরে আনিতে বরিয়া, আমাকে যে গান গাইতে হয় প্রতিবার বসন্তকে বরণ করে আনতে, এবার আমি সেটা নাই বা গাইলাম। কিন্তু এখানে কি হচ্ছে, সে পরক্ষণে সে বিষয়টা কবি ভক্তকে বোঝাচ্ছে। রহেনি অর্থাৎ থেমে থাকেনি, সে ভোলেনি তো, সে মানে বসন্ত আসতে ভুল করেনি তো, এসেছে তা ফাগুন সরিয়া। প্রকৃতিতে যখন ফাল্গুন মাস এসেছে, সে কেন জানি ওই ফাল্গুনের আগমনের সাথে সাথে সে বসন্ত চলে এসেছে। তার মানে কবি ভক্তকে কবি টেকনিক্যালি উত্তর দিচ্ছে যে আমি এবার বসন্ত গীতি নাই বা গাইলাম, তোমাকে আমি বলি আমি বসন্তকে বরণ করতে গান নাই বা গাইলাম, কিন্তু সে কিন্তু থেমে থাকেনি, সে বসে থাকেনি, সে মানে বসন্ত ঋতু, সে কিন্তু যখনই ফাগুন এসেছে তখন সে অটোমেটিকলি এই ধরাধামে চলে এসেছে। সুতরাং আমাকে এবার গান নাই বা গাইতে হলো, বসন্ত কিন্তু আপনা আপনি প্রকৃতিতে চলে এসেছে। আচ্ছা, এখানে কবির এই কথায় একটু হলো আমার কবি ভক্ত তাকে এই কথা বলার পর বুঝতে পেরেছে সে কোনো অভিমান করেছে মনে হয়।
অর্থাৎ কেমন জানি একটা ভাব যে আমি নাই বা গাইলাম বসন্ত গীতি, কিন্তু বসন্ত তো এসে গেছে, সুতরাং আমার এবার আর গান গাওয়া লাগবে না। একথা শুনে আমার কবি ভক্ত কেমন জানি মনে করছে কবি মনে হয় বসন্তের উপর কোনোভাবে অভিমান করেছে। তাই পরক্ষণে আমরা পরবর্তী চরণে দেখতে পাবো কবিকে কবি ভক্ত কি বলছেন। কহিলাম, ওগো কবি অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথাই। তার মানে এখানে কবি ভক্ত কবির পূর্ববর্তী যে কথা সেই কথার উত্তরে বলছে যে তোমাকে না জানিয়ে প্রকৃতিতে বসন্ত চলে এসেছে ফাগুনের সাথে সাথে, তার জন্য কি তুমি অভিমান করেছো? তাই বলছে কহিলাম, ওগো কবি অভিমান করেছো কি তাই? অর্থাৎ তোমাকে না জানিয়ে প্রকৃতিতে বসন্ত চলে এসেছে, তার জন্য কি তুমি অভিমান করেছো? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথাই। আমি স্বীকার করছি প্রকৃতিতে বসন্ত এসেছে, কিন্তু আমি তোমাকে বলি তুমি তাকে কেমন জানি ব্যর্থ করে দিয়েছো। কারণ তোমার বন্দনা গীতি ছাড়া আমার মনে হয় বসন্ত যেন তার পরিপূর্ণ রূপ ছড়াতে পারে না। তাই তুমি এবার যে নিশ্চুপ আছো, এই যে তোমার নীরব থাকা, এ কারণেই যেন এবার তার বসন্তের আগমনকে তুমি ব্যর্থ করে দিয়েছো। কে বলেছে? কবি ভক্ত কবিকে। যাই হোক, কবি ভক্তের কথা উত্তরে এবার কবি কি বলে, কহিল সে পরম হেলায়। এ ধরনের কথা কবি ভক্তের মুখে শোনার পর খুব অবহেলার সুরে আমার কবি কি বলছেন, কহিল সে পরম হেলায়, বৃথা কেন? আচ্ছা, তুমি এভাবে কেন বলছো তার আগমন ব্যর্থ হয়ে গেছে? কার আগমন? বসন্তের আগমন। কে বলছে? আমার কবি ভক্ত বলছে। উত্তরে কবি এখন বলছে তুমি এভাবে কেন বলছো যে তার আগমন এবার ব্যর্থ হয়ে গেছে? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাকে? ফাগুনে কি গাছে গাছে, শাকে মানে গাছের ডালে, গাছের ডাল ডালে কি ফুল ফোটেনি? অর্থাৎ বসন্ত আসলে প্রকৃতিতে চিরাচরিত যে দৃশ্যগুলো আমরা দেখতে পাই তার ভিতরে একটা অন্যতম হচ্ছে গাছের ডালে ডালে ফুল ফোটে। এবার কি তা ফোটেনি? পুষ্পারথী লভেনি কি ঋতুর রাজন? পুষ্পারথী ফুলের বাগান, ফুলের গাছ কিন্তু ঋতুরাজ বসন্ত যখন প্রকৃতিতে আসে অন্যরকম এক রূপে সেজে ওঠে। এবারও কি সেই ফুলের সাজ, ফুলের বাগান কি ঋতুরাজ বসন্তের ছোঁয়া লাভ করেনি? অর্থাৎ বসন্ত আসলে প্রত্যেকবার যেভাবে আমার ফুলের বাগান সেজে ওঠে, এবার কি সেভাবে সে সেজে ওঠেনি? কে বলছে? কবি বলছে। কার কাছে? কবি ভক্তের কাছে। কেননা কবি ভক্ত তার আগের চরণে বলেছে তুমি এবার তাকে বরণ করো নাই বিধায় আমার বসন্ত এবার কেন জানি ব্যর্থ হয়ে গেছে তার আশাটা। এই উত্তরে কবি এখন বলছে কই তুমি ব্যর্থ কেন বলছো? তোমাকে আমি বলি দেখো, আমি তাকে বরণ করে নেই, কিন্তু গাছে গাছে কি ফুল ফোটে নেই? গাছে গাছে ফুল ফুটেছে, তারপরে ফুলের যে বাগান সেখানে কিন্তু ঋতুরাজ বসন্তের ছোঁয়া লেগেছে। তারপরে পরের চরণে আবারও কবি বলছেন মাধবী কুড়ির বুকে গন্ধ নাই। মাধবী অর্থাৎ বাসন্তী লতা, এই বসন্তের আগমনে এই ফুল ফোটে। কবি বলছেন মাধবী কুড়ির বুকে গন্ধ নাই, অর্থাৎ প্রতিবার যখন বসন্ত আসে এই মাধবী ফুল ফোটে এবং তার ঘ্রাণে যেন চারিদিকে ভরে যায়। এবার কি সেই ফুলের ঘ্রাণ তুমি পাচ্ছ না? তার মানে সে বোঝাতে যাচ্ছে আমি তাকে বসন্ত বন্দনার মাধ্যমে তাকে আমি আহ্বান করি নাই, তুমি তার জন্য বলছো তার আগমন এবার ব্যর্থ। কিন্তু তোমাকে আমি একটা একটা করে বোঝাই আমি কিছুই করি নাই, কিন্তু বসন্ত প্রকৃতিতে আসছে এবং অন্যান্যবার যা কিছু হইতো এবারও তাই হচ্ছে। তোমাকে আমি বলি দেখো, গাছে গাছে কি ফুল ফোটে নেই? ফুলের বাগান কি ঋতুরাজ বসন্তের ছোঁয়া লাগে নাই? মাধবী কুড়ির বুকে কি সেই গন্ধ তুমি শুনতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না? করে নাই অর্ঘ্য বিচরণ। অর্ঘ্য বিচরণ কথার অর্থ হচ্ছে উপহার রচনা। এখানে এই যে গাছে গাছে ফুল, ফুলের বাগানে ঋতুরাজ বসন্তের ছোঁয়া, মাধবী কুড়ির বুকের যে গন্ধ, এগুলো দিয়ে ঋতুরাজ বসন্তর যে আবহাওয়া সেটা কি প্রকৃতি তাকে দেয় নাই? অর্থাৎ তাকে কি দান করে নাই? এখন কবি ভক্ত কি বলবে? আসলে সত্যি কথা এখানে কিন্তু প্রকৃতি তার আপন মহিমা বসন্ত ঋতুতে যা যা দেখা যায় সবকিছু স্বাভাবিক হয়েছে, কিন্তু কবি ভক্তের কিন্তু কেন জানি তার কবি যখন বসন্ত গীতি না গাচ্ছে তখন তার মনের ভিতরে সেই পরিতৃপ্তি সে অনুভব করছে না। এখন কবি ভক্ত কি বলছে, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? আচ্ছা, তুমি যা বলছো কবি আমি সবই মেনে নিলাম যে প্রকৃতিতে বসন্ত আসার সাথে সাথে অন্যান্যবার যা হইতো এবারও তাই হয়েছে। গাছে গাছে ফুল ফুটেছে,
ফুলের বাগান, ঋতুরাজ বসন্তের ছোঁয়া লেগেছে, মাধবী কুড়ির বুকে সেই গন্ধ আমি পাচ্ছি। কিন্তু আমার কথা হচ্ছে, হোক, তবু বসন্তের প্রতি তব এই তীব্র বিমুখতা কেন? অর্থাৎ তুমি কেন বসন্ত থেকে নিজেকে আড়াল করে রেখেছো? অন্যান্য বার তো তুমি বসন্তকে নিয়ে উন্মাদনা দেখাতে। কবি এখন কি উত্তর দেয়? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। পরক্ষণে কবি ভক্ত আরেকটা প্রশ্ন কবিকে করেছে, তুমি যা যা বলছো প্রকৃতিতে তাই হয়েছে, আমি মেনে নিলাম, কিন্তু তুমি কেন বসন্ত থেকে বিমুখ হয়ে আছো? অর্থাৎ নিজে অন্যদিকে অন্য মনস্ক হয়ে আছো। তীব্র বিমুখতা অর্থাৎ নারাজ হয়ে থাকা, অন্যদিকে থাকা, তার প্রতি কোন রকমের খেয়াল না রাখা। তারপর এক্ষুনি আবার বলছে, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। ঋতুরাজ কি? ঋতুরাজ বসন্ত। তারপরে সে কবি ভক্ত কবিকে বলছে, তুমি কেন অবহেলায় ঋতুরাজ বসন্তকে ব্যথা দিচ্ছ? তুমি কেন এটা করছো? তোমার এটার পিছনে কারণটা কি? তুমি নরমালি বলছো প্রকৃতিতে বসন্ত আসলে যা যা হয় এবারও তাই হয়েছে, কিন্তু তুমি কেন নীরব? তোমার ভিতরে এই পরিবর্তন আমি কেন দেখতে পাচ্ছি? কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। তখন কবি ভক্তের কাছাকাছি এসে কি বলছে? কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি কথার অর্থ হচ্ছে কুয়াশা, উত্তরি কথার অর্থ হচ্ছে চাদর। মাঘের সন্ন্যাসী, মাঘ যখন আসে তখন প্রকৃতিতে শীত চলে আসে, তাই মাঘের সঙ্গে যখন শীত আসে মাঘের সন্ন্যাসীকে বলা হচ্ছে এখানে শীত। গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তার এই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। তার মানে কবি এখন কবি ভক্তের কাছে এমন প্রশ্নের জালে বন্দী, শেষ পর্যন্ত তিনি বলতে বাধ্য হচ্ছে কি? শীতের আগমন ঘটে মাঘ মাসে। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। যখন শীতের আগমন ঘটে প্রকৃতি কুয়াশার চাদরে ঢেকে যায়, যখন সে আবার চলে যায় তখন কিন্তু প্রকৃতিকে রিক্ত শূন্য করে চলে যায়। বিষয়টা কেমন? আমরা দেখে থাকি প্রকৃতিতে 6টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। শীতকাল যখন আসে প্রকৃতির চারিদিকে সকালবেলা আমরা দেখলে বুঝতে পারবো কুয়াশার চাদরে সাদা ভাবে ঢেকে আছে। আমরা এখানে কিন্তু কিছুদিন পরে যখন শীত এখন আমাদের আছে, কিছুদিন পরে এই পরিবেশটা আমরা দেখতে পাবো। আবার শীত যখন চলে যাবে তখন কিন্তু প্রকৃতিতে আমরা অন্যরকমের একটা পরিবর্তন দেখতে পাবো। গাছের পাতা, ফুল সব আস্তে আস্তে ঝরে যাবে। প্রকৃতি যেন একটা কেমন অন্যরকমের শূন্যতা আমরা দেখতে পাবো, রিক্ত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আমার কবি এখানে বলছেন, শীত আসে মাঘের সন্ন্যাসী রূপে, কুয়াশার চাদর নিয়ে প্রকৃতিকে ঢেকে দেয়। সে যখন চলে যায় প্রকৃতি রিক্ত শূন্য হয়ে যায়। কিন্তু প্রকৃতির চিরাচরিত নিয়মে কি হয়? পরবর্তীতে আবার যখন বসন্ত আসে শীতের পর, প্রকৃতি আবার যেন সেজে ওঠে সেই সবুজ রঙে। গাছে গাছে নতুন পাতা, এদিকে সেদিকে আমরা দেখতে পাই সবুজের সমারোহ, ফুল, সবকিছু মিলে প্রকৃতি যেন আবার নতুন রূপ ধারণ করে। আমি আমার ব্যক্তি জীবনে এই শীতের সঙ্গে আমার জীবনকে মিলিয়েছি। কোন সময়টাকে? আমার স্বামী, যিনি আমার এই সাহিত্যিক জীবনের প্রধান পথ প্রদর্শক ছিলেন, তাকে আমি হারিয়েছি। তার হারানো ওই অধ্যায়টাকে আমার জীবনের শীতের সঙ্গে আমি তুলনা করেছি। শীত যেমন প্রকৃতিকে রিক্ত শূন্য করে চলে যায় দিগন্তের পথে, হয়তো শীত চলে যাওয়ার পরে আবার বসন্ত এসে সেই শীতের অপূর্ণতা পূরণ করে দেয়। আমি শীতেই আমার স্বামীকে হারিয়েছি, যে আমাকে রিক্ত শূন্য করে চলে গেছে দিগন্তের পথে। বসন্ত প্রকৃতিতে আসছে কিন্তু আমার স্বামীকে আর ফিরিয়ে দিচ্ছে না। সুতরাং স্বামী হারানোর যে ব্যথা তা আমাকে বারবার ব্যথিত করছে। তাই আমি এই বসন্তের আগমনে নিজেকে আর রাঙিয়ে তুলতে পারছি না। তাকেই আমার বারবার মনে পড়ছে, যে আমাকে রিক্ত শূন্য করে চলে গেছে। আমি বিশ্বাস করি কবিতার শেষ চরণটা সবাই খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে আমাদের এই কবিতার অন্যতম একটা ভালো দিক। অর্থাৎ সুফিয়া কামাল তার ব্যক্তি জীবনের যে দুঃখ ভারাক্রান্ত একটা ব্যাপার, তাই কবিতার মাধ্যমে তিনি পরিষ্কারভাবে তুলে ধরেছেন। আমার কবি ভক্ত তার উত্তরে এই বিষয়টা জানতে পেরেছে যে কবি আজকে তার স্বামী হারানোর ব্যথায় ব্যথিত, স্বামী তাকে রিক্ত শূন্য করে চলে গেছে। প্রকৃতির বসন্ত এখন তার মনকে আর রাঙিয়ে তুলতে পারছে না, তাই নতুন ফুলের যে সাজ, বসন্ত গীতি, সেসব তার মনে আর কখনোই বাসা বাঁধছে না। এই ছিল আজকের কবিতার মূল বিষয়। আমি বিশ্বাস করি
আমাদের তাহারই পরমানে কবিতাটি খুব সহজ একটি কবিতা, তোমরা সেটা বুঝতে পেরেছ। তো সবাই তোমরা যখন আমার এই পাঠ তোমরা দেখবে তখন বই নিয়ে আমার চরণগুলোর যে ব্যাখ্যা আমি দিয়েছি তোমাদের সঙ্গে তোমরা মিলিয়ে নিবে, শব্দ অর্থগুলো দেখবে, সব মিলে তোমরা যখন এই বিষয়টা নিয়ে নিজেরা একটু সময় ব্যয় করবে, আমি বিশ্বাস করি এখান থেকে তোমরা অবশ্যই কিছু অর্জন করতে পারবে। তো তোমরা সবাই ভালো থেকো। যে কোনো বিষয়ে তোমরা যদি নিজেরা পড়তে শুরু করো অবশ্যই সেখানে কিছু তো পাবেই, এবং কিছু জায়গায় তোমরা হয়তো আটকে যাবে, সেগুলো পরক্ষণে আমাকে যখন লাইভ ক্লাস হয় তখন সে সমস্ত জায়গায় কোশ্চেন করে এগুলো থেকে জেনে নেবে। কারণ করোনায় আমাদেরকে এমন ভাবে বন্দী করে রেখেছে, আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছি না। কিন্তু আমরা মানুষ, আমরা থেমে যেতে রাজি নই, আমরা সামনে এগিয়ে যাব। সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে আমরা আবার নতুন পৃথিবীর প্রত্যয়ে আমরা সামনে এগিয়ে যাব। নতুন পৃথিবীর যে আমাদের চাওয়া, সে চাওয়া আমাদের পূর্ণ হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। পরবর্তীতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাইকে সুস্থতা দান করুক আল্লাহ, সেই কামনায় এখনই বিদায় নিলাম। বাই বাই।